আসসালামু আলাইকুম। দি টাইম নিউজে আপনাদের স্বাগতম। ব্যবসায়িক ব্যাপারে আলোচনা করার জন্য আসছেন। ওনাদেরকে জোরপূর্বক রুম থেকে বের করে দেয়। ওনাদেরকে বের করে দেওয়ার পরে তারা আসছে 20-25 জন, আমার রুমে ঢুকছে 3-4 জন, বাকিগুলো রুমের বাইরে রয়েছে। আমার পিয়নের মোবাইল নিয়ে গেছে এবং পিয়নকে আটকাই রাখছে। আর রুমে ঢুকে আমাকে হঠাৎ করে আক্রমণ, আমাকে মারধর শুরু করছে। মারধর শুরুর তার একটা নতুন কৌশল হলো, সে আমার অন্ডকোষ এমনভাবে চেপে ধরছে আমার শ্বাসরোধ হয়ে যাওয়া, মারা যাওয়ার উপক্রম হয়েছে। এবার আমাকে চেয়ার থেকে ফেলে দেয়, আমাকে নিচে ফেলাই আমার বুকে পাড়া দিয়ে ধরে, গলা পাড়া দিয়ে ধরে, আমাকে হত্যার চেষ্টা করে এবং বলে যে সে আমাদেরকে চেক দে। চেক দেবো কেন? যাই হোক, আমি তো ওই অবস্থায় তো জীবন বাঁচানো আমি বড় মনে করছি, যার জন্য আমি আমার ড্রয়ার থেকে চেক বললাম যে আমাকে ছাড়ো, আমি চেক তো বের করতে হবে, তারপর তো চেক দেবো। তারপরে ছাড়লো, আমার পিয়ন এসে আমাকে ধরিয়ে উঠাইলো। উঠাবার পরে আমি ড্রয়ার থেকে চেক বের করলাম, বের করিয়া করার পরে সে প্রথম একটা চেক দিল ব্লাঙ্ক, আর একটা চেক দিল পরে লেখাইয়া 70 লক্ষ টাকা। এরপরে তার পকেট থেকে 2 সেট স্টাম্প বের করলো। স্টাম্প বের করে এক সেটে 3 পাতা, 6টা পাতায় আমার স্বাক্ষর নিল, আমার সিল নিল। নিয়ে আমাকে বললো যে এখন আমাদের সাথে থানায় যাবি, যাই সালিশ বান্ধবি, যে আমি তোর কাছে টাকা পাই, সালিশ হবে থানার মাধ্যমে এবং আমার কাছে ডকুমেন্ট আছে, থানায় বসে সালিশ হইবে। তা আমি এক পর্যায়ে প্রথমে আমি থানায় দ্বিমত প্রকাশ করি যে যা হওয়ার হয়ে গেছে, যদি তোমার কোনো কথা থাকে আমার বলো, আমি দেখি কি করতে পারি। না, তো থানায় যেতে হবে। ওদিকে তারা ফোনে হয়তো কারোর সাথে যোগাযোগ করতেছিল, তাদের একজনে, সে আবার বলছে না ভাই বলছে থানায় নিয়ে যেতে। এরপর আমাকে থানায় নিয়ে গেল। থানায় নিয়ে ওসি সাহেব ছিলেন না, ওসি তদন্তে ডুবে বসছি। বসার পরে উনি বললো যে আমি এর কাছে টাকা পয়সা পাই, আমরা থানার মাধ্যমে সালিশি করতে চাই। তো ওসি তদন্তে বললো যে আমার কাছে তো কোনো অভিযোগ নাই, অভিযোগ ছাড়া আমি আপনার সালিশি করবো। বললো যে আমি অভিযোগ দেবো এখন। তাহলে আমাকে বসাই রেখে উনি অভিযোগ দিল। অভিযোগ দেওয়ার পরে 5 তারিখ, আজকে সালিশির ডেট হয়েছে রাত 8টায়। তো আমি ওখানে এই যে আমার রুমে মব হয়েছে বা সই স্বাক্ষর হয়েছে, আমি কিছুই ব্যক্ত করি নাই, আর আমার জীবনের নিরাপত্তা ছিল না। কারণ আমি যদি ওখানে বলতাম, তারা হয়তো আমাকে মব করতো, সেই ভয় আমি ওখানে কিছু বলি নাই। পরে ওই সালিশ পেনে থানা থেকে চলে আসছি। চলে আসার পরে আমি 3-4 দিন একেবারে বিমর্ষ অবস্থায় ছিলাম। এমন ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা আমি কাউকে জানাইতে পারছি, ভয় পাইতেছিলাম। সর্বশেষ একবার সে আমার বড় ভাই, আত্মীয়, আমি তার শরণাবদ্ধ হই। সে বললো যে সালিশ টালিশ যাই হোক, তুমি যেহেতু চেকতেছে স্টাফ নেছে, তুমি আগে মামলায় যাও। পরে আমি কোর্টে মামলা করে দিল তো বৃহস্পতিবার। যেহেতু তারা আমার কাছে এটা চাঁদা আমার কাছে তার কোনো লেনদেন নাই। সে আমার ব্যবসার সাথে ছিল ঠিকই, তো সেটা 3 বছর আগে তার সাথে আমার লেনদেন ক্লিয়ার হয়ে গেছে। তো সে 1 কোটি টাকা দাবি করে আসতেছিল বেশ কিছুদিন যাবত। তো সেদিন 70 লাখ টাকার চেক দিল আর ব্লাঙ্ক চেক দিল। তো পরে আমি বৃহস্পতিবার মামলা দায়ের করছি। মামলা দায়ের করার পরে ভিডিও ফুটেজ আছে, আমার রুমে সিসি ক্যামেরা আছে। সেই সিসি ক্যামেরায় সব কিছু উঠে আছে। এটা হয়তো ওরা আজ করতে পারেনি, আমার কপাল ভালো, আল্লাহর রহমত। আমি সেটা কোর্টে প্রডিউস করছি। কোর্টে প্রডিউস করার পরে এফআইআর এর জন্য আদেশ হয়েছে। এরপরে মোস্তাফিজুর রহমান লিটু একজন, এবং তার সাথে আমাদের আমি চিনি না, বাহিরে আর ছিল, এবং পরিকল্পনাকারী আরো 2-1 জন আছে, যার আমি পরে টের পাইছি। পরিকল্পনাকারী আরো 2-1 জন আছে তার সাথে। হ্যাঁ, আমি 3 জনের নাম দিছি। তাদের নাম হইল মোস্তাফিজুর রহমান লিটু, আবুল কালাম আজাদ আর আব্দুল মালেক দুরানি। এদের সাথে আমার ব্যবসায়ী সম্পর্ক ছিল, কিন্তু ব্যবসায়ী সম্পর্ক চুকিয়ে গেছে 3 বছর আগে। না, রাজনৈতিক পরিচয় বলতে আমি এইটুকু জানি, সে রাজনীতি করে কিনা জানি না, তবে তার বড় ভাই মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মাহবুবুর রহমান
পিন্টুর ছোট ভাই সে, এবং ওই দাপটটাই সে দেখায়। আমি ন্যায় বিচার চাচ্ছি, আমি দোষীদের দৃষ্টান্ত শাস্তি দাবি করতেছি। ওই যে কথাটা সে বলছে আমার কাছে প্রথমে বলে না, সে আমার আপন খালাতো ভাই, এবং এক সময় এই যে তার সংগঠন অগ্রণী হাউজিং, এটা সেটা আমিও শেয়ার ছিলাম, কিন্তু আমার শেয়ার আমি 2019-এ উঠাই নিয়েছি। আমার ছেলের একটা অপারেশন হয়েছিল, তখন আমার টাকা উঠে গেছে। এই যে এদের সাথে তার এক সময় ব্যবসায়িক লেনদেন ছিল, পরবর্তী পর্যায়ে সেটা মিটে হয়ে গেছে। তার কারণে এই লিটুর সাথে আরও কিছু লোকজন ছিল, এরা মূলত সৌদি প্রবাসী নামেই পরিচিত। তা আমাকে এরা আমার বাসায় গিয়া যেভাবে আজকে আপনাদের সামনে সে ইমোশনাল হয়ে গেছে, সম্ভবত আমরা মামলা দায়ের করছি কালকে, আমার বাসায় গেছে সে মঙ্গলবার রাত্রে। যখন বলল তখন আমি বললাম যে দেখো, সালিশ ব্যবস্থা যাই হোক, যেহেতু তোমার কাছে 70 লক্ষ টাকার একটা লিখিত চেক নেছে জোরপূর্বক, আবার একটা ব্ল্যাঙ্ক চেক নেছে, এবং 2 সেট বলতে সে যেটা মেন করছে 3টা 6টা স্টার। আমি তখন বললাম যে এটা তোমাকে অবশ্যই কোর্টে যেতে হবে, কোর্টে যাও, তারপর সালিশ যদি হয়, তুমি যদি মানো, তারা যদি মানে, প্রপার সালিশ হইলে সেটা তোমার জন্য আপত্তি কিছু। তো মূলত এই মামলাটা আমরা কালকে, অর্থাৎ 2 তারিখ, কালকে বলতে বৃহস্পতিবার 2 তারিখ আমরা মামলাটা দায়ের করছি। আদালত এফআইআর দিয়ে দিচ্ছে। আদালত এই মামলাটার ভিডিও ফুটেজ দেখছে, ঘটনাবলী শুনছে, ঘটনাবলী শোনার পরে তার এইটা বিশ্বাস হয়েছে ভিডিও ফুটেজের পরে, কেন ভিডিও ফুটেজটা পরিষ্কার আছে, কীভাবে ফেলছে, কীভাবে মারছে, কীভাবে ধস্তাধস্তি করছে, আমিও দেখছি। আদালত এটা এফআইআর এর জন্য দিয়ে দিচ্ছে। অবশ্যই সন্ত্রাসী না হলে একটা লোকের অফিসে ঢুকবে, ঢুইকা তাকে চেয়ার থেকে উঠাইবে, কিল চপ্পর দেবে, এবং তাকে নিচে ফেলাইয়া গলায় হাত দিয়া হত্যার চেষ্টা করবে, বুকের উপরে পাড়া দেবে, এটা সন্ত্রাসী কর্মকাণ্ড। তো অবশ্যই দেশে আইনের শাসন আসুক, এটা বর্তমান সরকার চায়, আইনজীবীরা আমরা চাই। এটা আমার নাম অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রশিদ, এখন তো অধ্যক্ষ লাগবে না, অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রশিদ খান, সাবেক সংসদ সদস্য বাকরগঞ্জ 6। আর এইখানের আমি সিনিয়র অ্যাডভোকেট। I am also the advocate of Bangladesh Supreme Court, High Court Division, and also the advocate of this. 5 তারিখের পরে অনেকেই আসলে যারা বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে জড়িত ছিল, কেউ কারো কাছ থেকে আসতে পারে, এবং আপনি একটি এভিডেন্স দাঁড়া করিয়েছেন যে ট্রু কলে বিএনপির নাম লেখা, এখন যে কেউ কিন্তু এইটা আপনি করতে পারে, যে কেউ। আপনিও মনে করেন না, এখন আমার প্রশ্নটা আমি আগেই আপনাদের কাছে ক্লিয়ার করেছি, জেলা মহানগরের পক্ষ থেকে, মহানগরের সাধারণ সম্পাদকের পক্ষ হয়ে, যে আমি দায়িত্ব নিয়ে বলছি যে আপনি দেখান, আমি এখানে কমিটিও নিয়ে আসছি, যে 2টা কমিটিতে তার কোথাও কোনো নাম নাই, এবং জেলার সাধারণ সম্পাদক রয়েছে, সেও নিশ্চিত করেছে যে তার কোথাও সদস্য পদটা পর্যন্ত নাই। না, বিগত দিনও না। ছিন্নভাবে দাবি করে থাকে যে আমি বিএনপি করি, আমি যুব দল করি বা ছাত্র দল করি, এই দায়িত্ব তো আসলে আমরা নিব না, এটা প্রশাসন রয়েছে, আপনারা সাংবাদিকরা রয়েছেন, আপনারা এই শহরের সন্তান, এই সাংবাদিকের বাইরেও কিন্তু আপনারা এই শহরের সন্তান, এই শহরের সবাইকে আমাকে চেনে, আমি মামুনকে আমাকে জানেন, তসলিমকে, XYZ কে সবাইকে আপনারা চিনেন, দলের বাইরেও। তো সেক্ষেত্রে আপনারা বলেন যে তাকে বিএনপির কোন নেতা ওন করে কিনা, বা কোনো প্রোগ্রামে বা কোনো সংগঠনে সে দায়িত্বশীল পদে বা ইসে আছে কিনা, সে নিজের থেকে বলতে পারে। এবং আমরা তো আপনাদেরকেও পরিষ্কার করেছি, আমাদের দলের লোক হইলে আমরা ডিফেন্স করতাম বিষয়টাকে, ওইরকম আমাদের কোনো লোক হলে আমরা অবশ্যই ডিফেন্স করতাম, কিন্তু এখানে তো আমাদের লোক না, আপনাদের কাছে ছেড়ে দিয়েছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ছেড়ে দিয়েছি, তারা যাচাই বাছাই করে তারা পদক্ষেপ নিবে। এবং আপনি আমার মোবাইল এবং সোশ্যাল মিডিয়ায় আমরা কমিটিগুলো প্রকাশ করেছি যে কোথাও কোনো একটা সদস্য পদ নেই, যদি সদস্য থাকতো তাইলে বলতে পারতেন যে আপনার কমিটির সদস্য। এখন কেউ দাবি করতে পারে, সেটা তো আমাদের বিষয় না। বিগত দিনে আপনারা দেখাইতে পারবেন না সংগঠনের পক্ষ থেকে দলের নেতাকর্মীর নামে কেউ মামলা করেছে, কিন্তু এটা বিএনপি করছে। মাননীয় আমাদের চেয়ারম্যান এবং আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে আমরা সতর্ক রয়েছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়,
আপনারা আমাদের অত্যন্ত শ্রদ্ধ। আপনাদের লেখনীর মাধ্যমে কিন্তু আমরা আমাদের পথ চলাকে সহজ এবং সুগম করব। আপনারা দিক নির্দেশনা দিবেন। আপনারা যে আমাদের যে কোনো একটা বিষয় হলে আমরা কিন্তু জবাবদিহিতার আওতায় আছি। আপনারা একটা নিউজ হয়েছে, আমরা কিন্তু চলে এসেছি। আপনারা এতগুলো প্রশ্ন করছেন, আমরা প্রশ্নের উত্তর দিচ্ছি, লিখিত বক্তব্য দিচ্ছি, আমরা কিন্তু আপনাদের জবাবদিহিতার আওতায় রয়েছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় রুবেল সাহেব, কোন পত্রিকা, সবাই না, কোন পত্রিকায় যে নিউজটা দিলেন, এই আপনারা যখন নিউজ করবেন আমার বিরুদ্ধে করেন, আমার কোনো আপত্তি নেই, আমার বিরুদ্ধে করবেন, কিন্তু এভিডেন্সটা নিয়ে করতে হবে। এভিডেন্সটা নিয়ে, নাকি ভাই? এভিডেন্স নিয়ে, হ্যাঁ, যে এটা অমুকে করেছে। এখন আপনারা এই নিউজটা করেছেন, আমরা খুশি হইতাম যদি আপনারা একটা দেখাইতে পারতেন যে এই ছেলে বরিশাল জেলার এবং মহানগর যুবদলের ওয়ার্ডে বা বিভিন্ন ইউনিটের এই কমিটিতে একটা সদস্য আছে। এইটা দেখাইতে পারলে আমরা খুব খুশি হইতাম, আমরা মেনে নিতাম, দায়ভার গ্রহণ করতাম। কিন্তু সে আমাদের দলের কেউ না। এইটা আমরা সংগঠন থেকে পরিষ্কার করেছি আপনাদেরকে, ইভেন আইন শৃঙ্খলা রক্ষাকারীর কাছে আমরা দাবি জানিয়েছি। আমি মহানগর যুব দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়ে বলছি, এই লিটু কখনোই বরিশাল মহানগর যুব দলের কোনো পদে অতীতও ছিল না এবং বর্তমানে কোনো সদস্য নেই। ইভেন মহানগরের অন্তর্গত যে ওয়ার্ডগুলো থাকে, ওই ছেলে, আমি ইতিমধ্যে খবর নিয়েছি, তিনি 9 নং ওয়ার্ডের বাসিন্দা। 9 নং ওয়ার্ডের যে কমিটি হয়, সেই কমিটিতেও কোথাও আমার কাছে কমিটি রয়েছে। আমি ইতিমধ্যে প্রেস রিলিজ আকারে আমরা ওটা অবহিত করেছি যে ওই ওয়ার্ড কমিটিতেও কোথাও তিনি একজন সদস্য হিসেবে তার নামটি নেই। এবং ওয়ার্ড কমিটির আহ্বায়ক এখানে মাসুম উপস্থিত রয়েছেন, যিনি ওয়ার্ডের আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। ব্যক্তিগতভাবে তাকেও আমি জিজ্ঞেস করেছি, তিনিও আমাকে নিশ্চিত করেছেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই ছেলে মহানগরের ওয়ার্ড এবং মহানগরের কমিটির কোথাও সদস্য নেই। পাশাপাশি এখানে উপস্থিত রয়েছেন জেলা যুব দলের সম্মানিত সাধারণ সম্পাদক, যুবদল নির্বাহী কমিটির সহ সভাপতি এস.এম. তসলিম উদ্দিন এবং ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান। তাদের সাথেও আমার সাথে কথা হয়েছে, তারাও নিশ্চিত করেছে তাদের জেলা কমিটিতেও তার কোথাও একটি সদস্য পদ পর্যন্ত নেই। কিন্তু তাকে যুব দলের নেতা বানিয়েছেন। আমরা জানি না কোত্থেকে কিভাবে তাকে যুব দলের নেতা বানিয়েছেন। আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, আপনারা এই নিউজটিকে আপনাদের লেখনীর মাধ্যমে দেশ ও জাতির কাছে, জনগণের কাছে, বরিশালের বাসীর কাছে আপনারা পরিষ্কার করবেন। আমরা বিশ্বাস করি, আমরা ধারণা করতেছি যে বাংলাদেশে একটি গুপ্ত রাজনীতি পায়তারা চলছে। কোথাও কোথাও হয়তো বিভিন্ন সংগঠনের ভিতরে আমরা ইতিমধ্যে দেখেছি যে গুপ্ত ভাবে থেকে পরিচালনা করেছে। এরকম কোনো বিষয় আছে কিনা, কারা ষড়যন্ত্রমূলক ভাবে এই সংবাদ পরিবেশন করছে কিনা বা কোন সংগঠন এর সাথে জড়িত কিনা, এটা আপনাদের লেখনীর মাধ্যমে, আপনার অনুসন্ধানী চোখের মাধ্যমে আপনারা এটাকে জাতির কাছে পরিষ্কার করবেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, ইতিমধ্যে উপস্থিত হয়েছেন মহানগর কোন সদস্য পদ বিগত দিনেও যেমন বহন করেনি এবং বর্তমানেও নেই। এটা আপনাদের কাছে আমরা পরিষ্কার করলাম। কিন্তু আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের কাছে আমাদের দাবি থাকবে, আপনারা যখন কোনো নিউজ পরিবেশন করবেন অবশ্যই আপনারা নিশ্চিত হয়েই করেন। কিন্তু এই নিউজটা কোত্থেকে কিভাবে হলো আমরা জানি না, এটা আপনারাই বিবেচনা করবেন, আপনারাই এটা দেখবেন বলে আমি প্রত্যাশা করছি। আমি সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ভাইও আমাকে এবং তাসলিমকে দুইজনকেই টেলিফোনে নির্দেশনা দিয়েছেন, খোঁজ খবর নিয়েছেন যে ছেলে কোত্থেকে যুবদল করে কিনা কি, আমরাও তাকে নিশ্চিত করেছি। এবং যদি এরকম কোনো ঘটনা ঘটিয়ে থাকে তাকে আইনের আওতায় এনে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি, তারা আইনের আওতায় আনবে। এবং আপনাদের কাছে আমাদের দাবি থাকবে, আপনারা সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। একটা ঘটনা ঘটলে সেটা ভাইরাল হবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেটাকে যখন কোনো দলের উপরে চাপিয়ে দেওয়া হয় বা যদি কোনো দলের নেতা না হওয়ার পরেও তাকে ওই দলের নেতা হিসেবে আখ্যায়িত করা হয়, সেক্ষেত্রে আমাদের বাধ্য হয়ে আমরা আপনাদের সামনে চলে এসেছি। তো সুতরাং আমি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হিসেবে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকেও এটার প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি বরিশাল জেলা যুব দলের সাধারণ সম্পাদক, আমার ভারপ্রাপ্ত সভাপতি উপস্থিত রয়েছে, সেখান থেকেও আমি এটার প্রতিবাদ জানাচ্ছি যে এই ব্যক্তি কখনোই আমাদের যুব দলের সাথে সম্পৃক্ত ছিল না এবং ওয়ার্ড বলেন, জেলা বলেন, কোনো জায়গায় তার কখনোই তার কোনো উপস্থিতি ছিল না। ইভেন তিনি আমাদের সাথে কখনোই কখনো মিছিল মিটিংয়েও তিনি কখনো উপস্থিত হয়নি। এখন সারা বাংলাদেশে
কোনো ঘটনা ঘটলেই যেহেতু আমরা দল ক্ষমতায় রয়েছে বিএনপি, তাদের অঙ্গ সংগঠন এবং তাদের উপরে চাপিয়ে দিলে এটাকে মানুষ মনে করে হতেও পারে। সেক্ষেত্রে আপনাদের কাছে উদ্যত্ত আহ্বান থাকবে, আপনারা লেখনের মাধ্যমে এটা পরিষ্কার করবেন, সত্যকে সত্য বলবেন, মিথ্যাকে মিথ্যা হিসেবেই আপনারা উপস্থাপন করবেন। এটা আপনাদের কাছে আমাদের দাবি। আইন শৃঙ্খলার হাতে তুলে দেব এই দায়িত্ব কিন্তু সরকার আমাদেরকে দেয়নি, এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরই দায়িত্ব এবং তাদেরকে আমরা ফ্রি হ্যান্ড করে দিয়েছি, সরকারও তাদেরকে ফ্রি হ্যান্ড করে দিয়েছে। সেখানে আমরা যদি কোনো প্রভাব বিস্তার করি সেখানে প্রশ্ন আসতে পারে, যেহেতু আমরা সেখানে প্রভাব বিস্তার করছি না, আমরা তাদেরকে ফ্রি হ্যান্ড করে দিয়েছি। আমি মনে করি তাদের এই ঘটনার যাতে না ঘটে এর জন্য তারা যেন সশস্ত্র থাকে, আমরা তাদেরকে সেই ক্ষেত্রে সহযোগিতা করব। সবাইকে ধন্যবাদ। ঘটনাটা আমি অবগত হওয়ার পরে, বিষয়টা যেহেতু সেনসিটিভ ইস্যু, সঙ্গে সঙ্গে আমি আমার প্রত্যেকটা সদস্য যারা কর্মরত রয়েছে তাদেরকে বলেছি এবং অতি দ্রুত আপনারা দেখতে পাবেন আইনের আমলে তাকে নিয়ে আসা হবে। আসলে তাদের ভিতরে একটা দ্বন্দ্ব ছিল, একটা ডেভেলপার কোম্পানি তারা নিজেরা চালাতো, তাদের ভিতরে আর্থিক তাদের ভিতরে ঝামেলা ছিল। তো এর পরিপ্রেক্ষিতে ঘটনাটা ঘটে থাকতে পারে। আমরা ঘটনাটা নিবিড়ভাবে এটা খতিয়ে দেখছি এবং যারা এটার সাথে জড়িত, হামলায় অংশগ্রহণ করেছেন, অবশ্যই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং খুব দ্রুতই আপনারা